একদিকে বছরের পর বছর অপেক্ষা, 10 বারের চেষ্টা শুধুমাত্র 10 দিনে শেষ। আর একদিকে কোম্পানিতে এমন কিছু গোল্ডেন বয় তৈরি হয়েছে যারা এক ম্যাচে চ্যাম্পিয়নশিপ জেতে, পরের ম্যাচে হারে, আবার জেতে, আবার হারে, আবার জেতে, আবার হারে। মানে নাটকবাজির তো একটা লিমিট আছে। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি মানডে নাইট রয়ের শো। আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মানডে নাইট রয়ের শুরুতেই আমাদেরকে ব্যাকি স্টেজে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন সামি জেনকে দেখানো হয়। সে একটা কারে করে আসে এবং সে আসার পরে তার সাথে দেখা হয়ে যায় কডি রুডসের। সামি জেন কডিকে বলে যে আজকে তোমার সাথে আমার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ আছে, তুমি হয়তোবা অনেক কিছু করার চেষ্টা করবে, তবে তুমি যা কিছুই করো না কেন শেষ পর্যন্ত আমি চ্যাম্পিয়ন থাকবো, তুমি আর আমাকে এই চ্যাম্পিয়নশিপের জন্য হারাতে পারতেছো না, এরকম করে সামি জেন কডিকে বলে। তো কডিও বলে যে ঠিক আছে, এই বিষয়টা আজকের রাতেই প্রমাণ হয়ে যাবে। তো সামি জেন সেখান থেকে সরে যেতেই পেছন থেকে গান্থার এসে কডির উপরে অ্যাটাক করে দেয়। বেশ ভালো মতো এখানে গান্থার কডিকে বাজিয়ে দিয়েছে। সামি জেনের সামনে গান্থার গিয়ে দাঁড়ায় এবং বলে যে কডিকে তো আমি সাইড করে দিয়েছি, এবার আমাদের মধ্যে আর কেউ থাকলো না, এবার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য আমি তোমাকে ফেস করব, এরকম টাইপের একটা বিষয়। তো এভাবেই মূলত আজকের মানডে নাইট রয়ের শোটা স্টার্ট করা হয়েছে। তবে অফিসিয়ালি আজকের মানডে নাইট রয়ের শোটা কিক অফ করে সেথ রলিন্স। সেথ রলিন্স রিংয়ের মধ্যে আসে, সবাইকে মানডে নাইট রোতে ওয়েলকাম করে। সে নিজের কথা প্রপারলি স্টার্ট করার আগেই সবাই সেখানে সিএম পাঙ্ক চ্যান্ট করতেছিল। তো সেথ রলিন্স এখানে এই চ্যান্টটাকে উড়িয়ে দেয় না, বরং সে এই বিষয়টা নিয়ে কথা বলে যে শিকাগোতে শো হচ্ছে, এখানে সিএম পাঙ্কের নামে চ্যান্ট হবে, এটাই নর্মাল। তবে বিষয়টা হলো এখন আপাতত আমি সিএম পাঙ্ককে নিয়ে ভাবতেছি না, সিএম পাঙ্কের সঙ্গে আপাতত আমার কোনো কাজ নাই। আমার কাজ হলো ট্রাইবাল চিফের সাথে, আমার কাজ হলো ওটিসির সাথে, আর সামারস্ল্যামে আমি রোমানকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য হারাবো এবং আমি আমার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা ফেরত নিব, যেই চ্যাম্পিয়নশিপটা আমি কখনো হারিনি। এরপরে সেখানে ওটিসি চ্যান্ট হয়। তো সে চলেন সেই বিষয়টাকেও মেনশন করে, সে বলে যে তোমাদের জন্য একটা ব্যাড নিউজ, আর ব্যাড নিউজটা হলো রোমান আজকে শোতে আসেনি। এরপরে ফাইনালি সে চ্যালেঞ্জ নিজের কথা প্রপারলি স্টার্ট করে। সে আজকে এক্সপ্লেন করে যে সে কেন শিল্ড ভেঙেছিল বা রোমানের সাথে তার যে এত রাইভেলরি বা বারে বারে সে যে রোমানের উপরে অ্যাটাক করেছে বা রোমানের সাথে তার যে শত্রুতা, এটার মূল কারণটা কি। তো সে চ্যালেঞ্জ সেখানে সেই শিল্ডের সময় ফিরে যায়। সে বলে যে আমরা 3 জন শিল্ড হয়ে এই কোম্পানিটা ডেবিউ করেছিলাম এবং শুরুর দিন থেকেই রোমানকেই দ্য গাই হিসেবে দেখা হয়েছে, পরবর্তী বিগ স্টার, পরবর্তী সুপারস্টার হিসেবে দেখা হয়েছে। যদিও রোমানের থেকে আমার মাইক স্কিল ভালো ছিল, রোমানের থেকে আমার রেসলিং স্কিল ভালো ছিল, তবে তারপরেও কোম্পানি বারে বারে শুধু রোমানকেই অপরচুনিটি দিয়েছে, রোমানকেই পরবর্তী বিগ স্টার হিসেবে দেখেছে, আমাকে নয়। আমি যে জায়গায় থাকতে পারতাম সেই জায়গায় রোমানকেই সবসময় দেখা হয়েছে। আর এই বিষয়টার জন্যই মূলত রোমানের সাথে আমার সমস্যা, রোমানকে নিয়ে মূলত সেথ রলিন্স জেলাস। এই বিষয়টা আজকে সেথ রলিন্স স্বীকারই করে নিয়েছে। সে বলে যে এই জেলাসি থেকেই মূলত শিল্ড ভেঙেছিলাম। রোমান যখনই বড় কোনো জায়গায় বড় কোনো সুযোগ পেয়েছে, লাইক রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট করার সময় আমি আমার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে সেথ রলিন্স রোমানের সেই মোমেন্টটা নষ্ট করার চেষ্টা করেছি। মানে এতদিন পর্যন্ত রোমান এবং সেথ রলিন্সের মধ্যে আমরা যে রাইভেলরি দেখেছি, এটা সেথ রলিন্স করেছে শুধুমাত্র রোমানকে নিয়ে জেলাস, এর জন্যই। মানে বারে বারে রোমান বড় বড় জায়গায় অপরচুনিটি পেয়েছে, সেথ রলিন্সকে অপরচুনিটি দেওয়া হয়নি বা সেথ রলিন্সকে পরবর্তী বিগ স্টার হিসেবে দেখা হয়নি, এটাই মূলত আসল কারণ। আর এখন রোমান মেইন ইভেন্ট করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেথ রলিন্স চাইলেও আর রোমানের সঙ্গে ম্যাচ করতে পারবে না। তবে সামারস্ল্যামে সে রোমানকে হারাবে এবং রোমানের থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা ফেরত নিবে, যেই চ্যাম্পিয়নশিপটা সেথ রলিন্স কখনো হারিনি। এটা হলো সেথ রলিন্সের আসল কথা। তো সেথ রলিন্স হয়তোবা এরপরে আরো কিছু বলতো বা সে নিজের কথা শেষ করে এখন চলেই যাবে,
ঠিক সেই সময় মিউজিক হিট হয়ে যায় এলএ নাইটের। আর আজকে এলএ নাইট এমন কিছু কথা বলেছে, এই কথাগুলো শুনে মেজাজটা এত খারাপ হয়েছে কি বলবো। মানে এতদিন পর্যন্ত কডি এবং ট্রিপল এইচ এলএ নাইটের পেছন মেরেছে, আর আজকে এলএ নাইট যেই কথাগুলো বলেছে এটার পরে এখন থেকে তো ফ্যান্সরাও এলএ নাইটের পেছন মেরে দিবে। দেখেন বিষয়টা কি হয়েছে। সে বলে যে কোম্পানি যখন বুম পিরিয়ডে ছিল তখন তোমরা কোথায় ছিলে, সেথ রলিন্স তুমি কোথায় ছিলে, বা রোমান কোথায় ছিল। বলা যায় যে কডি সেই সময় কোম্পানিকে সামনের দিকে এগিয়েছে, আর আমি মানে কোভিড-19 সময় যে সময় কোম্পানিতে কেউ ছিল না, সেই সময় সেথ রলিন্স যে মানডে নাইট মেসিয়া হয়ে কোম্পানিকে সামনের দিকে নিয়েছে, র্যান্ডি অর্টন ছিল, ড্রু ম্যাকইন্টায়ার ছিল, অথচ সেই সময় তারা ছিলই না। মানে এলএ নাইট এমনটা বলতেছে। এরপরে রোমান যখন আসে তখন ব্লাড লাইনের গল্প আসে, কোম্পানি কোথা থেকে কোন পর্যায়ে কোম্পানিকে রোমান নিয়ে যায় এটা তো আমরা সকলেই জানি। তবে এলএ নাইট বলে যে রোমান, সেথ রলিন্স অন্যরা কেউ কিছু করেনি, যা কিছু করেছে এলএ নাইট করেছে এবং কডি করেছে। বলেন তো মেজাজটা খারাপ হবে কার না? আমার তো ভাই সেই ম্যাচটা খারাপ হয়েছে। তো এরপরে সে আরো বলে যে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য তুমি এবং আমি, মানে সেথ রলিন্সকে বলে যে তুমি এবং আমি দুজনেই কম্পিট করলাম, অথচ আমরা ফার্স্ট রাউন্ডেই কিন্তু এলিমিনেট হয়ে গেলাম, অথচ তুমি কিন্তু ধাপ করে একটা অপরচুনিটি পেয়ে গেলে কেন? তোমার এবং রোমানের মধ্যে দাড়ির মিল আছে, চুলের মিল আছে, মানে তুমি রোমানকে ব্ল্যাকমেল করে তুমি কিন্তু অপরচুনিটি পেয়ে গেলে, অথচ আমি কিন্তু অপরচুনিটি পেলাম না। বারে বারে আমার সাথে শুধু দুর্নীতি হয়, তবে তুমি কিন্তু বারে বারে ভালো জায়গায় পৌঁছে গেছো। এরকম করে এলএ নাইট মূলত সেথ রলিন্সকে বলে। তো সেথ রলিন্স এরপরে এলএ নাইটকে বলে যে ভাই দেখ, আমি তোকে পছন্দ করি না এটা ঠিক, তবে আমি তোকে রেসপেক্ট করি, আর সামারস্ল্যামে রোমানকে হারিয়ে আমি যখন আমার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা ফেরত নিব তখন আমি প্রথম সবার আগে তোকেই অপরচুনিটি দিব। এটা বলে সেথ রলিন্স সেখান থেকে চলে যায়। এলএ নাইট রিং এর মধ্যে দাঁড়িয়ে থাকে, পেছন থেকে জিমি উসো এসে এলএ নাইটকে একটা সুপার কিক মেরে সেখান থেকে চলে যায়। এভাবেই আজকের মানডে নাইট রয়ের প্রথম সেগমেন্টটা শেষ হয়। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে গান্থার, অ্যাডাম পিয়ার্স এবং নিকোলডিসের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে গান্থার মূলত বলে যে আমি কডিকে সাইড করে দিয়েছি, এবার আমি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য স্যামি জেনকে ফেস করতে চাই। তো এখানে অ্যাডাম পিয়ার্স গান্থারকে বলে যে ভাই তোর তো এখানে থাকারই কথা না, মানে নিকোলডিস এবং গান্থারের বিরুদ্ধে মূলত একটা অভিযোগ আছে, যার জন্য একটা ইনভেস্টিগেশন চলতেছে। 10-15 দিনের একটা অফ দেওয়া হয়েছে এই দুজনকে, তবে দুজনেই কিন্তু আজকে শোতে প্রেজেন্ট ছিল। তো এই বিষয়টা নিয়েই মূলত অ্যাডাম পিয়ার্স বলে যে তোদের তো আজকে শোতেই থাকার কথা না, তোরা এখানে কেন এসেছিস, তোরা এখান থেকে চলে যা, এরকম টাইপের একটা বিষয়। এরপর আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য দ্য ভিশন এবং স্ট্রিট প্রফিটসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তবে এই ম্যাচটা হবার আগে ব্যাকি স্টেজেই দ্য ভিশন এবং পল হেইম্যানের মধ্যে একটা সেগমেন্ট হয়, যেখানে পল হেইম্যান ব্রন বেকারকে বলে যে এই গপ্প এটা সেটা, অথচ তুমি শুধুমাত্র সেথ রলিন্সকে হারাতে পারলে না। আর অস্টিন থিওরিকে বলে যে তোরে নিয়ে আর কি বলবো, তুই তো সামান্য জো হেনরিকেই হারাতে পারলি না। যাই হোক, তোমাদের আজকে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ আছে, যদি তোমরা এই চ্যাম্পিয়নশিপটা নিয়ে আমার কাছে আসতে পারো তাইলে আইসো, আর না হলে আমার কাছে আসার কোনো দরকার নাই। এরকম করে পল হেইম্যান শুরুতে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে ভিশনকে, মানে যদি আজকে ভিশন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয় তাইলে পল হেইম্যান ভিশনের সঙ্গে আছে, নাইলে ভিশনের সঙ্গে পল হেইম্যান নাই, এমনটা কিন্তু শুরুতেই পল হেইম্যান জানিয়ে দেয়। যাই হোক, এরপর অফিসিয়ালি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ভিশন এবং স্ট্রিট প্রফিটসের মধ্যে ম্যাচটা স্টার্ট হয়। ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল, দুই পক্ষই কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। ব্রন বেকার এবং অস্টিন থিওরি যদিও এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে, মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে এই ম্যাচের মধ্যে স্ট্রিট প্রফিটসকে হারানোর জন্য, তবে স্ট্রিট প্রফিটস কিন্তু এরপরেও কিন্তু এই ম্যাচের মধ্যে ভিশনের উপরে ডমিনেট করে। শেষের দিকে এমন একটা পরিস্থিতি হয়, মনে হচ্ছিল যে স্ট্রিট প্রফিটস হয়তো বা সাকসেসফুলি তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে। সেই সময় লোগান পল কিন্তু ব্রেজ নেকেল নিয়ে ঝামেলা করার চেষ্টা করে, একটা নয় দুইটা নয়, মানে দুইটা ব্রেজ নেকেল দিয়ে সে কিন্তু ঝামেলা করার চেষ্টা করে। তবে এত কিছুর পরেও কিন্তু স্ট্রিট প্রফিটস এই ম্যাচের মধ্যে সার্ভাইভ করে এবং এরপরেও কিন্তু তারা এই ম্যাচটা জেতার খুবই কাছাকাছি একটা পর্যায়ে চলে যায়। ঠিক সেই সময় আমরা শকিং একটা মোমেন্ট দেখতে পাই, আর সেটা হলো ম্যাগজিন ডুপ্রি সেখানে চলে আসে, পেছন থেকে এসে অ্যাঞ্জেলো ডকেন্সকে লো ব্লো দিয়ে দেয় এবং এটার জন্য অস্টিন থিওরি পিন করে। 1 2 3 দ্য ভিশন আবারও ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায়। এরপরে আমরা ওই যে লিভ মর্গান এবং ডমিনিক মিস্টিরিওর স্টাইলে কোলে ওঠা, চুমু খাওয়া, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। মানে
সবারই হিল্লা হচ্ছে, শুধু আমারই হচ্ছে না। তো মানুষের এই বিষয়গুলো দেখলে আগে জ্বলতো, এখন আর জ্বলে না, কারণ ভালো মলম কেনা আছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে আবারও ভিশনকে দেখানো হয়। ভিশন যেহেতু নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে, তো বুক ফুলিয়ে আসতেছিল। আর অস্টিন থিওরির সাথে ম্যাকজিন ডুপ্রিকে কিন্তু বেশ ভালোই লাগতেছিল, মানে কি আর বলবো। তো সেখানে পল হেমেন চলে আসে, তো বলে যে হ্যাঁ ভালো, তোমরা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছো, তবে এটা তো শুধুমাত্র প্রথম ধাপ, এখনো অনেক কিছু করার বাকি আছে। আর ম্যাকজিন ডুপ্রিকে বলে যে এর সাথে পল হেমেন মূলত কথা বলতে চাই, তবে এই কথা কিন্তু আজকে হয় না। সেখানে একটা কার্ড চলে আসে, কারে করে লোগান পল, ম্যাকজিন ডুপ্রি, অস্টিন থিওরি এবং ব্রন বেকার সেখান থেকে চলে যায়। পল হেমেনও সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পরে লুকিয়ে লুকিয়ে মূলত সেখানে আলফা একাডেমি মানে ওটিস এবং আকিরা তুজাওয়া এই বিষয়গুলো দেখতেছিল। মানে এখানে সিনটা এরকম হয়, প্রেমের সমাধি ভেঙে মনের খাঁচা ভেঙে পাখি যায় উড়ে যায়, মানে বাপ্পারাজের মতো একটা কাহিনী হয়েছে এখানে ওটিস এবং আকিরা তুজাওয়ার। তো আমি বেশ এই সেগমেন্টটাকে এনজয় করেছি, মানে অনেক অনেক বেশি এনজয় করেছি। এরপর আমরা উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সোলরুকা এবং রাকেল রড্রিগেজের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ডিসেন্ট একটা ম্যাচ ছিল, দুজনেই ম্যাচের মধ্যে বেশ ভালোই পারফর্ম করেছে। রাকেল রড্রিগেজ এই ম্যাচের মধ্যে ডমিনেট করে, সোলরুকাও এই ম্যাচের মধ্যে বেশ ভালোই ফাইট ব্যাক করেছে। ম্যাচের একটা পর্যায়ে রক্সেন প্রেস এবং লিভ মর্গান এসে সোলরুকাকে বেশ ভালো মতোই ঝামেলা করতেছিল। মানে এমন একটা সিকোয়েন্স তৈরি হয়ে যায়, মনে হচ্ছিল যে হয়তো বা আজকে চ্যাম্পিয়নশিপটা হাত বদল হয়েই যাবে, তবে না, সেখানে চলে আসে ইয়ো স্কাই এসে একাই রক্সেন প্রেস এবং লিভ মর্গানকে মেরে মুড়ে সাইড করে দেয়। আর এটারই অ্যাডভান্টেজ নিয়ে সোলরুকা রাকেল রড্রিগেজকে নিজের ফিনিশার সোলস নেচার লাগিয়ে দেয়। 1, 2, 3 সোলরুকা সাকসেসফুলি তার উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নেয়। এরপর আমরা পল হেমেন এবং ওবা ফেমির মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। তো প্রথমে রিংয়ের মধ্যে আসে পল হেমেন এবং শুরুতেই সে ওবা ফেমিকে নিয়ে কথা বলে। সে বলে যে অল্প দিনেই ওবার চলাফেরা এমন হয়ে গেছে, মানে সে খুব বড় একজন সুপারস্টার, অহংকারে তার তো একেবারে মাটিতে পাই পড়তেছে না। তবে ব্রক লেসনার কিন্তু ওবার সেই অহংকারটা একেবারে ভেঙে দিয়েছে। আর তাও তো এতদিন পর্যন্ত ব্রক লেসনার ওবার সাথে যেটা করেছে সেটা একটু কমই ছিল। তবে হেলিনা সেল ম্যাচের মধ্যে ওবার যে অবস্থা করবে ব্রক লেসনার, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। আর ব্রক লেসনারের এই চ্যালেঞ্জটা একসেপ্ট করাই মূলত ওবা ফেমির জীবনের সব থেকে বড় ভুল ছিল। আর এবার এই ভুলের মাসুল দিতে হবে। হেলিনা সেল ম্যাচের মধ্যে ওবা ফেমিকে ব্রক লেসনার একেবারে ডিস্ট্রয় করে দিবে, এরকম করে পল হেমেন বলে। তো পল হেমেন এরপরে তার মাইকটা একটু মানে ভাবসাপ নিয়ে মাইক ড্রপ করে দিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। তবে সেখানে মিউজিক হিট হয়ে যায় ওবা ফেমির। ওবা রিংয়ের মধ্যে আসে এবং পল হেমেনকে বলে যে কই যাচ্ছ, তোমার কথা বলা হয়তো বা শেষ হয়নি, আরো কি কি বলার আছে বলো। তো পল হেমেন এরপরে আবারও বলে যে ব্রক লেসনার এটা সেটা, মানে ব্রক লেসনারের নামে গুণগান করে এবং বলে যে হেলিনা সেল ম্যাচের মধ্যে একবার নয় দুইবার ব্রক লেসনার আন্ডারটেকারকে হারিয়েছে। তাইলে তুমি একবার ভাবো যে হেলিনা সেল ম্যাচের মধ্যে ব্রক লেসনার ওবা ফেমি তোমার কি অবস্থা করবে। তো ওবা এই কথাগুলোর জবাব মূলত এরকম করে দেয়। সে বলে যে গত সপ্তাহে ব্রক লেসনারের হঠাৎ করে আসাই মূলত প্রমাণ করে যে এতদিন পর্যন্ত আমি ব্রককে নিয়ে যে কথাগুলো বলেছি এই কথাগুলো ব্রক লেসনারের গায়ে লেগেছে। আর এখন ব্রক লেসনার যতই ভান করুক, যতই নাটক করুক না কেন যে সে শো দেখে না, গত সপ্তাহে ব্রক লেসনারের আসাটাই মূলত প্রমাণ করে সে নিয়মিত শো দেখতেছে। আর এখানে পল হেমেনকে নিয়ে একটা কথা বলে, যে লাইনটা পার্সোনালি আমার খুব ভালো লাগছে, সেটা হলো সে মূলত পল হেমেনকে ব্রক লেসনারের মাউথ বলে বা মুখ বলে, মানে ব্রক লেসনারের কথাগুলো বলা ছাড়া পল হেমেনের আর কোনো কাজ নাই। আর এতক্ষণ পর্যন্ত পল হেমেন ব্রক লেসনারের যে গুণকীর্তন করলো, ব্রক লেসনার এটা সেটা, এই বিষয়গুলো বলার কারণ হলো যে পল হেমেন মূলত ভেতরে ভেতরে ওবাকে নিয়ে অনেক বেশি ভয় পাচ্ছে। যাই হোক, সামার স্লামে মূলত আমার এবং ব্রক লেসনারের মধ্যে ম্যাচ হবে, মানে ওবা এরকম করে বলে যে সামার স্লামে আমার এবং ব্রক লেসনারের মধ্যে ম্যাচ হবে। আর সামার স্লাম হচ্ছে ব্রক লেসনারের এলাকায়। তো আমি ব্রক লেসনারের এলাকায় গিয়ে ব্রক লেসনারের বন্ধুদের সামনে, ব্রক লেসনারের ফ্যামিলির সামনে, ব্রক লেসনারের ওয়াইফের সামনে, ব্রক লেসনারের বাচ্চাদের সামনে হেলিনা সেল ম্যাচের মধ্যে আমি ব্রক লেসনারকে শেষ করব। আর এই বিষয়টা তুমি গিয়ে তোমার ক্লায়েন্ট ব্রক লেসনারকে গিয়ে
জানিয়ে দিও, এটা বলে ওবা নিজের কথা শেষ করে। তো ওভারঅল এই সেগমেন্টটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছে। ব্রক লেসনারের হয়ে পল হেমেন ওয়ার্নিং দেয় ওবাকে, আর ওবা নিজেই ব্রক লেসনারকে ওয়ার্নিং দেয় পল হেমেনের মাধ্যমে। তো বেশ ভালো লাগছে সেগমেন্টটা আমার কাছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে স্যামি জেনের একটা ইন্টারভিউ টাইপের সেগমেন্ট দেখানো হয়, বা স্যামি জেনকে মূলত এই বিষয়টা জানানো হয় যে কডি মূলত আজকে স্যামি জেনকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করতে পারবে না। তো এটা শুনে তো স্যামি খুশি হয়ে যায়, তবে খুশি কিন্তু বেশিক্ষণ থাকে না। সেখানে অ্যাডাম পিয়ার্স এসে বলে যে আমি শিকাগোর অডিয়েন্স দেখে কথা দিয়েছি যে আজকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, মানে এই ম্যাচটা আজকে হচ্ছে আর এটা অফিসিয়াল, তবে স্যামির অপোনেন্টকে হবে এটা কিন্তু এখানে বলা হয় না। আর এরপরে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেখানে এক পক্ষে ছিল রুসেভ এবং ইথান পেস, আর এক পক্ষে ছিল ড্রাগন লি এবং চ্যাট গেবল। তো চ্যাট গেবল এই ম্যাচের মধ্যে বেশ ভালোই পারফর্ম করেছে, মানে মোটামুটি সবাই ভালোই পারফর্ম করেছে। তবে শেষের দিকে রুসেভের মধ্যে জানি কি ভর করে যায়, রুসেভ একাই চ্যাট গেবল এবং ড্রাগন লিকে মেরে মুড়ে মূলত তারা এই ট্যাগ টিম ম্যাচটা জিতে নেয়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে রুসেভ আবারও অ্যাকুলিট লাগিয়ে দেয় ড্রাগন লিকে, চ্যাট গেবলকে সেভ করার জন্য সেখানে জো হেনরি আসে, তবে জো হেনরিকেও কিন্তু অ্যাকুলিট লাগিয়ে দেয় রুসেভ। তো রুসেভকে কিন্তু আজকে অনেক বেশি স্ট্রং দেখানো হয়েছে, যেই না হঠাৎ করে কেন রুসেভকে এতটা শক্তিশালী দেখানো হলো, হয়তো বা কোনো একটা কারণ আছে, দেখা যাক কি হয়। তবে রুসেভকে শক্তিশালী দেখতে বেশ ভালোই লাগে। এরপর আমাদেরকে আরও একটা ব্যাকি স্টেজ সেগমেন্ট দেখানো হয়, আর এই সেগমেন্টটা হয় অ্যাডাম পিয়ার্স এবং নিক অল্ডিসের মধ্যে। তো অ্যাডাম পিয়ার্স মূলত স্যামি জেনের অপোনেন্ট খুঁজতেছিল যে কাকে স্যামির অপোনেন্ট বানানো যায়। তো সেখানে নিক অল্ডিস এসে বলে যে স্যামির অপোনেন্ট কে হবে এটা অলরেডি আমি ফিক্স করে দিয়েছি, আর সেই অপোনেন্টটা অলরেডি আজকের এরিনাতে চলে এসেছে, এমনটা মূলত নিক অল্ডিস বলে। আর এরপরেই আমরা মেইন ইভেন্টে স্যামি জেনকে দেখতে পাই। তো স্যামি জেন মূলত সেই অপোনেন্টের জন্য অপেক্ষা করতেছিল, আর তার অপোনেন্ট হিসেবে বেরিয়ে আসে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডে সিএম পাঙ্ক। শিকাগো থেকে শো হচ্ছে, তাই সিএম পাঙ্ক বেরিয়েছে। স্যামি জেন এবং সিএম পাঙ্কের মধ্যে অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। ভালো একটা ম্যাচ ছিল, লম্বা সময় ম্যাচটা চলেছে, অলমোস্ট 30 মিনিটের মতো এই ম্যাচটা হয়েছে। দুজনেই ম্যাচের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছে, আমরা এই ম্যাচের মধ্যে অনেক ভালো ভালো মুভসও দেখতে পেয়েছি। তবে শেষ পর্যন্ত সিএম পাঙ্ক একটা হালুভা কিক এবং জিটিএস এর মাধ্যমে স্যামি জেনকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে, এবং সে হয়েছে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আর এটা কেন করা হয়েছে, এবার সামারস্লামে কডি এবং সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ হবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে আবারও কডি মূলত চ্যাম্পিয়ন হবে। তো 10 দিন পর পর কডিকে হারাবা, আবার চ্যাম্পিয়ন করবা, আবারও হারাবা, আবার চ্যাম্পিয়ন করবা, এরকম করে করে 100 বারের চ্যাম্পিয়ন বানিয়ে দাও এই কডিকে। আর কোম্পানিতে অন্য কোনো সুপারস্টার তো নাই যারা মূলত চ্যাম্পিয়ন হতে পারে। স্যামি জেন 10 বছর পরে বা 10 বার চেষ্টার পরে সে চ্যাম্পিয়ন হলো, অথচ সে 10 দিনও চ্যাম্পিয়ন থাকতে পারলো না। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নাই, কারণ স্যামি জেনকে তো আর ওইরকমভাবে কোনো দেখাই হচ্ছিল না। এবার সামারস্ল্যামের জন্য ভালো করে গল্পগুলো বিল্ড হবে, তবে অল্প দিন চ্যাম্পিয়ন থাকা কিংবা আবারও কডিকেই অপরচুনিটি দেওয়া, এই বিষয়টা মূলত আমার পছন্দ না। যাই হোক, ওভারঅল আজকের শো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।